আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এখানে যখন কোনো পেশেন্টের ক্যান্সার সাসপেক্ট করা হয়, ধরেন সেটা কোনো কারণে কোনো চেস্ট এক্সরে থেকে অথবা ম্যামোগ্রাম থেকে, স্পেশালি ম্যামোগ্রাম থেকে আমরা ব্রেস্ট ক্যান্সার অনেক সময় ডায়াগনোসিস করা যায়। বাট এখানে আসলে কিছু স্ক্রিনিং প্রোগ্রাম আছে যেগুলো ইয়ারলি অথবা বছরে অথবা কয়েক বছর পর পর সরকারের তরফ থেকেই যে এই স্ক্রিনিং প্রোগ্রামগুলো রান করা হয়। সেই প্রোগ্রামগুলো যাতে আপনার কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, তারপরে যে জরায়ুর ক্যান্সার, তারপরে যাতে ফ্যামিলি হিস্ট্রি আছে লাং ক্যান্সারের, ব্রেস্ট ক্যান্সারের, ওভারি ক্যান্সারের। তো সেই জিনিসগুলো যে সরকারের পক্ষ থেকে একটা স্ক্রিনিং প্রোগ্রাম, কিছু টেস্ট অ্যাকচুয়ালি সবার জন্যই এগুলো করা হয়। এবং সেক্ষেত্রে যেটা হয় যে ক্যান্সারের খুব আর্লি ডায়াগনোসিস হয়, এবং আর্লি ডায়াগনোসিসটা হলে পরে ক্যান্সারের ট্রিটমেন্টটা খুব ভালো ট্রিটমেন্ট করা যায়, এবং ক্যান্সারটা অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা বলবো যে রিমিশন, যেটা বলি যে ক্যান্সার ফ্রি হওয়া যায়। ক্যান্সার তো আসলে কিওর করা সম্ভব না, যে একেবারে ক্যান্সার মুক্ত হয়ে যাওয়া, বা আমরা যেটা বলি ক্যান্সার জয় করা। ক্যান্সার আসলে জয় করা যায় না, ক্যান্সার মুক্ত হওয়া যায় না। বাট হ্যাঁ, একটা জায়গায় যাওয়া যায়, সেটা হলো যে আপনার এখন ক্যান্সার নাই, সেটা করা যায়। তো সেক্ষেত্রে যেটা হয়, যখন আমরা রোগী কোনো উপসর্গ নিয়ে আসে আমাদের কাছে, যেটা নাকি খুবই হাইলি সাসপিশিয়াস, লাইক যে একটা মেমোগ্রাম করা হলো, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট মেমোগ্রাম করা হলো যে স্ক্রিনিং প্রোগ্রামের পার্ট হিসেবে। তো দেখা গেল যে ওই পেশেন্টটার মেমোগ্রামে খুব একটা সাসপিশিয়াস একটা 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 শ্যাডো, আমরা যেটা বলি যে এমন একটা কিছু পাওয়া গেল। তখন যেটা হয়, রোগীর সাথে আসলে যোগাযোগ করা হয়। অথবা লাং ক্যান্সারের ক্ষেত্রে কোনো কারণে রোগী হাসপাতালে এসছে, একটা চেস্ট এক্সরে করা হয়েছে এবং ওখানে একটা শ্যাডো পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা যদি মনে করি যে হ্যাঁ, এটা ক্যান্সার হতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা রোগীকে, প্রথম যে কথাটা সেটা যে রোগীকে আমরা প্রথমে জানাই যে আমরা এরকম একটা ধারণা করছি। এবং যেটা আমাদের দেশে যেটা করা হয় যে আমরা রোগীকে আসলে প্রথমে জানাই না, আমরা আত্মীয়স্বজনকে জানাই। এবং বেসিক্যালি এটা রোগের অধিকার। শুনলে একটু ক্রুয়েল লাগতে পারে, বাট এটা আসলে রোগের অধিকার যে তার কি হয়েছে, আমরা ডাক্তার কি ধারণা করছে সেটা রোগীকে প্রথম জানানো। কারণ এরপরেই যদি সেটা ক্যান্সার হয়ে থাকে, তাহলে পুরো যুদ্ধটা আসলে রোগীকে একা লড়তে হয়। এবং এবং সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো যে একজন ডক্টর রোগীর সাথে, রোগীকে অনেক সুন্দর করে সময় দিয়ে রোগীর পাশে বসেন, রোগীকে খুব সুন্দর করে নিউজটা দেন। এবং রোগী বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেই জায়গায় বসে রোগীকে নিউজটা দেওয়া হয় যে ধরেন এটা সহানুভূতি না, সহমর্মিতা আমি বলবো, যে আজকে ঠিক আপনি এই জায়গায় থাকলে আপনার এই নিউজটা পেলে আপনার কেমন লাগতো, আপনি কি করতেন। সেই পার্সপেক্টিভ থেকে রোগীকে আসলে আমরা এই নিউজটা দিয়ে থাকি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে রোগী খুব শান্তভাবেই এই ব্যাড নিউজটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, অবশ্যই রোগীর ভিতর দিয়ে তখন অনেক ঝড় চলতে থাকে। সবার ক্ষেত্রে এটা আমি দেখিনি, কারো কারো ক্ষেত্রে এটা আমি দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা খুব কুল অ্যান্ড কাম থাকেন। এবং তারপরে যেটা করা হয় সেটা হলো যে রোগীকে জানানো হয় যে হ্যাঁ, এখন আমরা পরবর্তীকালে আমাদের প্ল্যানটা কি। সেই প্ল্যানটা যে আমরা একটা মিটিং ডাকা হয়, উইদিন 2 সপ্তাহের মধ্যে একটা মিটিং ডাকা হয়। সেই মিটিংটা যে অনেকগুলো ডক্টর, অনেক স্পেশালিস্ট বসে একটা মিটিং অ্যারেঞ্জ করেন, এবং সেই মিটিংয়ের একটা ডিসিশনে পৌঁছানো হয় যে রোগীর ফার্দার ইনভেস্টিগেশনগুলো কী হবে, রোগীর ট্রিটমেন্ট কী হবে। এবং সেক্ষেত্রে আরও কনসিডার করা হয় যে রোগীর বয়স কত, রোগীর অন্যান্য আর কী কী ডিজিজ আছে, রোগী কোন ট্রিটমেন্টের জন্য উপযুক্ত, এবং রোগীর জন্য কোন ট্রিটমেন্টটা বেটার হবে। এবং এই যে ডিসিশনটা নেওয়া হলো, এই মিটিংয়ে যে আউটকামটা, এই ডিসিশনগুলো রোগীকে জানানো হয়, এবং রোগী আসলে তখন ডিসাইড করেন যে উনি কোন ট্রিটমেন্টটা নিতে চান, উনি কী ধরনের ট্রিটমেন্ট চান। এবং জানানোর পরেই যে তারপরে সব কিছু
পরের যে ইনভেস্টিগেশনগুলো, পরের যে ট্রিটমেন্টগুলো, সব কিছু আমরা রোগীর ইচ্ছা অনুযায়ী দেয়া হয়। এবং এখানে একটা জিনিস না বললেই নয়, আমি যেটা দেখি বাংলাদেশে আমাদের ডক্টররা প্রচার প্রসারের জন্য অনেক সময় রোগীর ছবি, ভিডিও, রোগীর নাম এগুলো সহ একেবারে পোস্ট করে থাকেন। বাট আসলে রোগীর অনুমতি ছাড়া এবং রোগীর পারমিশন ছাড়া কখনোই এ ধরনের পোস্ট ভিডিও করা উচিত না। এবং আসলে আমি যেটা মনে করি এখানে ডেফিনেটলি কোনো এটা প্রশ্নই ওঠে না। আমি বিশ্বাস করি যে কোনো রোগী আসলে চায় না আমাদের দেশের পার্সপেক্টিভে যে তার ভিডিওটা, তার ছবিটা সবার সামনে আসুক। এবং রোগী আসলে খুব মনের ইচ্ছায় যে কনসেন্টটা দেয়, মতটা দেয় যে হ্যাঁ আমার ভিডিওটা, আমার ছবিটা ছাড়েন, আমার সেটা মনে হয় না। যেহেতু আমাদের রোগীরা আসলে, বাংলাদেশের রোগীরা আসলে আমি বলবো যে ডাক্তারদের সাথে রোগীর যে একটা বন্ডেজ, যেটা আমরা বলবো যে খুব সুন্দর একটা বন্ডেজ, যেখানে রোগী খুব সুন্দর মন খুলে প্রাণ খুলে কথা বলে এবং রোগীর সাথে একটা খুব সুন্দর একটা বন্ধন। বাংলাদেশে আমি বলবো যে রোগীরা অনেক অর্থেই ডাক্তারের সাথে কথা বলতে একটু হেসিটেট করে, একটু ভয় পায়। এটা আমার ক্ষেত্রেও আমি দেখেছি। কারণ যে আমি আসলে দেখেছি যে আসলে আমি জানি না আসলে ডাক্তার আসলে কতটুকু শুনতে চায়। এবং বেসিক্যালি যেহেতু বাংলাদেশে দুর্ভাগ্য হলো সত্য, একটা ডাক্তারকে অনেকগুলো রোগী দেখতে হয় চেম্বারে অথবা হাসপাতালে, সরকারি হাসপাতালে। সো অনেকগুলো কথা শুনবার মতো সময় আসলে ওই ডক্টরের থাকে না, তাকে অনেকগুলো রোগীর চিকিৎসা করতে হয় একসাথে, যেটা আসলে বাস্তবিক কথা চিন্তা করলে অনেকগুলো রোগীর চিকিৎসা করা সম্ভব না। আমরা যেটা বলি যে আমরা পাঁচটা পেশেন্ট দেখতে আসলে আমাদের 10-12 ঘন্টা লাগে। সো আসলে এটা খুবই ইম্পসিবল একটা ঘটনা কারোর জন্য যে অনেকগুলো রোগীর চিকিৎসা একসাথে করা। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে বিভিন্ন কারণে ডক্টর কম, রোগী বেশি, এবং যে সেবার মান বলবো সরকারি হাসপাতালে একরকম, প্রাইভেটে অন্যরকম। মানে যেখানে টাকা সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো যে একটা কোয়ালিটি, যে একটা ট্রিটমেন্ট, এবং সেটা নিয়ে আমি প্রশ্ন তুলব না। বাংলাদেশের পার্সপেক্টিভ আমার মনে হয় সেটা ঠিক আছে। বাট রোগীর সাথে যে বন্ডিংটা সেটা আসলে খুব উইক থাকে, হয় না। এবং যে কারণে যে রোগী প্রাণ খুলে তার বলতে পারে না, রোগীর কিছু প্রশ্ন থাকে সেটা করতে পারে না, সামহাও একটা ব্যারিয়ার থাকে। সো ক্যান্সারের যে ট্রিটমেন্ট, আমি যেটা বলতে চাই যে এটা মেইন যে রোগী ডিসাইড করবে কি ট্রিটমেন্ট। রোগীর প্রথম জানা উচিত তার কি ডায়াগনোসিস, এবং রোগীর প্রথম জানা উচিত যে আমরা রোগী ডিসিশন নেয় যে এখানে যে কী ট্রিটমেন্টগুলো আমরা তার জন্য অ্যাভেলেবেল আছে এবং কেন এই ট্রিটমেন্টগুলো করা যাচ্ছে না, সব কিছুই। এবং যেহেতু এখানে মানুষ গড়পড়তা 80-90 বছর বাঁচে, তো একটা দুটো ক্যান্সার এখানে খুব স্বাভাবিক ঘটনা। সো এবং এখানে ট্রিটমেন্ট হয়, এখানে বয়স 80 বলে 90 বলে ট্রিটমেন্টটা করব না এ ধরনের কিছু নাই। এ ধরনের কোনো বয়স দিয়ে আসলে রোগীর ট্রিটমেন্ট নির্ধারণ করা হয় না। বরং রোগীর যদি অন্য আরও কোনো অসুখ বিসুখ থাকে যার কারণে ট্রিটমেন্টটা হয়তো উপযোগী না, সেক্ষেত্রে সেটা করা হয় না। বাট পুরোটাই রোগীর ডিসিশনের উপরে। রোগী চাইলে পরে রোগীর ডিসিশনের উপরে যে আপনি কোন ধরনের ট্রিটমেন্ট নেবেন। আপনি কিমো, রেডিও, সার্জারি এগুলোতে যাবেন, না যে শুধুমাত্র জাস্ট সিমটমগুলো কমায় রাখার জন্য আপনি ট্রিটমেন্ট করাবেন। অথবা ট্রিটমেন্ট যে এমনটা যে ক্যান্সার হয়ে গেছে, বাট এখন যে ট্রিটমেন্ট অপশনটা আপনার আছে সেটা ক্যান্সার যাতে আর না ছড়ায়, সেই ট্রিটমেন্ট অপশনটা আপনার আছে। আপনি কি সেই দিকে যেতে চান কিনা। তো পুরোটাই রোগীর ডিসিশন, এবং আমরা ট্রিটমেন্টটা এভাবেই করে থাকি। তো বাংলাদেশের পার্সপেক্টিভে একটা কথা আমি বলবো যে আমাদের তো যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যেটা বলবো যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, এবং আরেকটা জিনিস সেটা যে যেহেতু আমরা রিসোর্স পুয়ার কান্ট্রি,
আমরা অন্তত স্ক্রিনিং প্রোগ্রামগুলো যাতে চালু করতে পারি, যে লাং ক্যান্সার, বাউল ক্যান্সার, দেন কোলন ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের জন্য মেমোগ্রাফি করা, কোলোনোস্কোপি করা, সার্ভাইকাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং করা, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের ঘন ঘন প্রতি বছরে অথবা 6 মাস অন্তর অন্তর কিছু স্ক্রিনিং প্রোগ্রাম করা, সেগুলো আমরা করতে পারি অন্তত, যাতে আর্লি ডায়াগনোসিস হয়, এবং আর্লি ডায়াগনোসিস হলে পরে ট্রিটমেন্ট আউটকামটা বেটার হয়, যেটা আমরা সবাই চাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।